আচ্ছা সোহাগ, আমরা আজকে কলেজে আসছি কেন? আমাদের না পরীক্ষা শেষ? হুম। তাহলে কলেজে কি করছি? চল মন্টু মামার দোকানে গিয়ে ক্যারাম খেলি। ওই সব সময় ফাজলামি করবি না, এমনিতেই খুব টেনশনে আছি। কেন রে, তোর জিএফ কি কারোর সাথে পালাইছে? চিন্তা করিস না, ওই দেখ যে মেয়েটাকে দেখছিস কত সুন্দর, ওইটার সাথে তোরে লাইন করাই দিব, চল। দেখ পারবে, ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করবি? আমি আবার কি করলাম? আচ্ছা কলেজে এসেছি কেন সেটা তো বললি না। মজা করস আমার সাথে? জানোস না আজকে কেন কলেজে আসছি? না তো। ও, মনে পড়ছে, আজকে তো আমাদের পরীক্ষার ফলাফল দিবে। তা কয়টা বস্তা আনছস ফল কুড়িয়ে নেওয়ার জন্য? দেখ পারবে, সব সময় কিন্তু ফাজলামি ভালো লাগে না। আমি চিন্তা করতেছি রেজাল্ট নিয়ে, আর তুই লাফাইতেছস। তোর কি ভয় নেই যদি ফেল করিস? আরে কিসের ভয় দেখবি, আমি ফার্স্ট হব। থাক, আর চাপা মারিস না। চাপা না, যদি আমি ফার্স্ট হই তাহলে কি দিবি? তুই যা চাইবি তাই। মনে থাকে যেন। মুখের উপর তো কইয়া দিছি ফার্স্ট হোমো, তবে আমি জানি ফেল কইরা বসে আছি, তাই একটু ভাব লইলাম আর কি। রেজাল্ট দিব সেটা নিয়ে আমি কোনো চিন্তা করছি না, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? ভাই একটু তো চুপ থাক। আচ্ছা, কোন ভার্সিটিতে ভর্তি হবি? আগে পাশ করি, তারপর চিন্তা করব। আরে এত চিন্তা করার কি আছে? আর তাছাড়া পড়ালেখা করে কি হবে? আর শোন, পড়ালেখা করে যে গাড়ির তলে পড়ে সে। ভাই একটু তো মুখটা বন্ধ রাখ। কেন, বিশ্বাস হচ্ছে না আমার কথা? আচ্ছা ধর, তুই ভালো গাড়ি চালাইতে পারোস, এখন তোরে কেউ ড্রাইভার হিসেবে কেউ চাকরি দিল, তাহলে তো তুই গাড়িতে চড়তে পারলি। আর ধর তুই পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছস, কিন্তু পাচ্ছিস না, এমনকি একদিন হতাশ হয়ে রাস্তা পার হওয়ার সময় দেখবি তুই গাড়ির তলে পইরা মইরা গেছস। তাই পড়ালেখা না করে একটু গাড়ি চালানো শিখে রাখিস। ভাই তোর দুইটা পা ধরি, এখন তো একটু চুপ থাক। আরে পা ধরতে হবে না, তোকে দোয়া করে দিলাম, দেখবি তুই পাস। আমার কথা শুনে সোহাগ আর কোনো কিছু না বলে দিল দৌড়। এক দৌড়ে মাঠের ওই পাশে। আমি দেখেই হাসতে হাসতে শেষ, কারণ দৌড়াবার সময় দুইবার উপর হইয়া পড়ছে। কিছুক্ষণ পর পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। আমি তো আমারটা দেখে যেন নিজেও বিশ্বাস করতে পারছি না। সোহাগরে চ্যালেঞ্জ করছিলাম, আল্লাহ মনে হয় সেটা কবুল কইরা নিছে। আমি তো সোহাগরে খুঁজতেছি, কই গেল? হারামি কইছিল যা চাইমো তাই দিবে, কই যে গেল? ওই তো গাছের পিছনে পলাইয়া আছে। কিরে মামু, কি মনে করছস আমার কাছ থেকে পলাইতে পারবি? মনে আছে তো, যা চামু তাই দিবি। আচ্ছা বল কি চাস? সুহাগ বই পাচ্ছে হয়তো। বেশি কিছু না, আমি শুধু তোর জিএফ মিমের সাথে। ভাই তুই আমার হৃৎপিণ্ডটা লইয়া যা, তবুও ওর নামে কিছু বলিস না। আরে আমি কি বললাম, আমি বলছি ওর সাথে একটু কথা বলবো। কেন? ওই যে ওর সাথে সবসময় ঘুরে না, কি নাম যেন? হ্যাঁ, রিমা, ওর ব্যাপারে। ও এই কথা, আমি তো ভাবছিলাম। আচ্ছা কালকে বিকালে নদীর পাড়ে চলে আসিস। তা তো ভাববাই। আচ্ছা আসি, কালকে বিকালে দেখা হচ্ছে। সোহাগের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই যা, এত কথা বললাম, এখনও তো পরিচয়টা দেওয়া হলো না। যাই হোক, এতক্ষণে বুঝে গেছেন যে আমার নাম পারভেজ, তবে আরেকটা নামও আছে, মিস্টার বাদর। পারভেজ নামে যে কয়জন চেনে, মিস্টার বাদর বললে তার থেকে 10 গুণ বেশি চিনে। যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসছি। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আইসে, এতক্ষণ শান্তিতে ছিলাম। কেন আম্মু, কে আসছে যার জন্য তোমার শান্তিতে থাকাটা নষ্ট হয়ে গেল? কে আবার বাঁদর? বাদর? কই, আমি তো দেখতে পাচ্ছি না। উফ, একটু চুপ করবে? আমি আবার কি বললাম? জানি তোর সাথে কথায় পারবো না। তাহলে কথা বলতে আসছো কেন? ক্ষুধা লাগছে, খেতে দাও। দিচ্ছি। তোর রেজাল্টের কি খবর? ভালো, ফার্স্ট হইছি। মিথ্যা কথা বলা ভালো না, বুঝছস? সারাদিন ভাদরের মতো ঘুরে বেড়ানো, আমি নিচ্ছি তুই ফেল করেছিস। আল্লাহ,
এ আমি কই আছি? আমার আম্মু আমার কথাই বিশ্বাস করছে না। যাই হোক, আমি এখন ভার্সিটিতে ভর্তি হব। কোথায়? কোথায় আবার? আমাদের এখানেই। না, তা হবে না, তুই ঢাকায় ভর্তি হবি। কেন কেন? এখানে হলে সমস্যা কোথায়? না, তোর মতো ভাদরকে এখানে রাখা যাবে না। আম্মু, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আজকে বাবা আসুক, বলবো। তোর বাবাই বলেছে তুই কালকেই ঢাকা যাবি। কি? কালকে? হুম, তা ওখানে গিয়ে থাকবো কোথায়? সেটা তুই ব্যবস্থা করবি, এখন তুই ছোট না, বুঝলি? আম্মু, ঢাকায় না তোমার খালাতো ভাই থাকে, মানে আমার খালাতো মামা? হুম, তো তো আমি সেই মামার বাসায় থাকবো। ঢাকা কোথায় যেন থাকে? না না, আমি বলতে পারবো না, কারণ আমি আর তোর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি জানি ওখানে থাকলে তুই কোনো না কোনো একটা ঘটনা ঘটাবি। আমি কিছুই করব না, প্রমিস। রাখ তোর প্রমিস। বাসা ভাড়া নিয়ে থাকবি, দরকার হলে মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। কিন্তু আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি খেয়ে উঠে যা। কার কার সাথে দেখা করবি করে আয়। তোর জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, সকাল 9টায় তোর বাস। কি এত সকালে? হুম, বুঝলাম, আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগছে। খাবার খেয়ে বাইরে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমার আম্মু এমন কেন? আসলে সে আমাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার বাদরামি সহ্য করতে পারে না, সেই জন্য এইসব আয়োজন। বিকালটায় একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে বাসায় এসে দিলাম এক ঘুম। ওঠ ওঠ, কি হয়েছে? ডাকছো কেন? তাড়াতাড়ি ওঠ, 7টা বাজে। কি হয়েছে? আর একটু ঘুমোতে দাও না। ওঠ নাকি পানি মারবো? উঠছি। বিছানা থেকে উঠে পড়লাম। ভাবছি কলেজ বন্ধ থাকলে তো আম্মু এত তাড়াতাড়ি ঘুম থেকে ডাকে না, তাহলে আজকে কেন? ও, মনে পড়ছে, আমাকে ঢাকা পাঠানোর জন্য যে তারা উঠে পড়ে লাগছে। আমারও যাওয়ার ইচ্ছা নাই, তাই বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে গোসল করতে করতে 1 ঘন্টা লাগাই দিচ্ছি। তারপর খাবার টেবিলে বসে 1টা 2টা করে ভাত খাচ্ছি সময়টা পার করার জন্য। কিরে, খাচ্ছিস না কেন? বাসের আর মাত্র আধা ঘন্টা আছে। খাচ্ছি তো। থাক, তোকে আর খেতে হবে না, উঠ, উঠে পড়। কি আর করার, ভাতের প্লেটটা নিয়ে আনিছে। বুঝছি, আমার আর এই বাড়িতে থাকা হচ্ছে না। শালার কেন যে পরীক্ষায় পাশ করলাম? ফেল করলে এখানেই থাকতে পারতাম। আব্বু আর আম্মু এসে বাসে উঠিয়ে দিল। বাস ছাড়তে এখনো 5 মিনিট দেরি আছে। কথাগুলো বলতে বলতে বাস ছেড়ে দিচ্ছে। মনে মনে বললাম, ভালো তো থাকবাই, কারণ এখন যে আর কেউ জ্বালাইব না। কিন্তু আমার কি হবে? ঢাকার তো কিছুই চিনি না। সেটা দেখা যাবে, আগে পৌঁছে নেই। বাসের সিটে জানালার পাশে বসে আছি। বাইরে থেকে বয়ে আসা বাতাসে চোখটা যে কখন লেগে গেছে বুঝতেই পারিনি। বোঝার দরকার নাই, এখন আরামে ঘুমাই। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে যায়। কোথায় আছি সেটাও জানি না। পাশে থাকা লোকটাকে জিজ্ঞাসা করাই, বলল গাবতলী। তার মানে এখনো অনেক দূরে। জানালার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখছি। একের পর এক গাড়ি চলছে, মানুষও তার ব্যস্ততায় হেঁটে চলেছে। আসলে শহরটা খুবই অদ্ভুত। অবশেষে গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। বিকেল হয়ে গিয়েছে, কিন্তু আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। পরিচিত মানুষও নেই, তার উপর আবার বাসা খুঁজতে হবে। এখন কোথায় পাবো? রাস্তার পাশ দিয়ে হাঁটছি, কিন্তু বাসা কই কই পাবো? ওই তো একটা বাসার সামনে দেখা যাচ্ছে ভাড়া দেওয়া হবে। গেট দিয়ে ঢুকতে যাব, দেখি এক লোক দাঁড়িয়ে আছে, মনে হয় দারোয়ান। কাকে চাই? এই বাসার মালিককে একটু ডাক দিন তো। কেন? বাসা ভাড়া দিব। কে কে আছে তোমার সাথে? শালার এটা কি দারোয়ান না অন্য কিছু? যেভাবে প্রশ্ন করছে মনে হয় যেন এই বাসাটা ওনার। আপনার মালিককে ডাক দিন, ওনার সাথেই কথা বলবো। আমি এই বাসার মালিক। আমি তো কথাটা শুনে থতমত হয়ে গেছি। আসলে আঙ্কেল, আমি বুঝতে পারিনি, সরি। ঠিক আছে। বুঝতে পারলাম মানুষটা খুবই ভালো। তা আঙ্কেল, আমাকে কি বাসাটা ভাড়া দেওয়া যাবে? ঠিক আছে, তবে পরিচিত কেউ আছে যে তোমার সাথে তোমার সুপারিশ করবে? আল্লাহ, এ কেমন লোক? আমি কি ব্যাংক থেকে লোন নিচ্ছি নাকি যে আমার পক্ষ নিয়ে কাউকে সুপারিশ করতে হবে? কেন আঙ্কেল? ব্যাচেলার মানুষ কখনো কি করে বসে তার হিসেব নেই, তাই পরিচিত কেউ থাকলে নিয়ে আসো, নইলে অন্য জায়গা দেখো। এ কেমন লোক রে বাবা? এখন আমি পরিচিত মানুষ কই পামো? কাউরেই তো চিনি না।
কিন্তু বাসাটাও তো দরকার। সন্ধ্যা হতে চলল, গেটের সামনে দাঁড়ায় আছি। হঠাৎ দেখি এক রমণীর আগমন এদিকে আসছে। দেখি এনাকে বলে যদি কোনো সাহায্য করতে পারে। এই যে আপু, শুনছেন? আসলে আমি এখানে নতুন কাউরে চিনি না, বাসা ভাড়া নিতে গেছিলাম। বলছে পরিচিত কাউরে লাগবে, আমার হয়ে যদি একটু সাহায্য করতেন। আপনাকে কিছুই করতে হবে না, শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকলে চলবে। কথাগুলো শুনে মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকালো, পরে রাজি হইছে। মেয়েটারে নিয়ে গেলাম সেই বাসার সামনে। এই যে আঙ্কেল, শুনছেন? এটা হচ্ছে আমার ভাবি, আর উনি এখানে থাকবেন একটু দূরে। এখন আমাকে রুমের চাবিটা দেন। লোকটা আমার কথা শুনে দেখি হা করে তাকিয়ে আছে। এমন করে হা করে আছেন কেন? মশা ঢুকবে তো, চাবিটা দেন। লোকটা কিছু না বলে আমার দিকে তাকিয়েই থেকে চাবিটা দিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি মেয়েটা রাগে গজগজ করতেছে। আচ্ছা ভাবি, আসি, ভালো লাগলে মাঝে মধ্যে আসেন। কথাটা বলে চাবিটা নিয়ে চলে এলাম। রুমের মধ্যে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর ও পরিপাটি করে গোছানো। দেখলেই বোঝা যায় কোনো মেয়ে মানুষের কাজ, হয়তো বাড়িওয়ালার বউয়ের। ব্যাগটা রেখে বাসায় ফোন দিলাম। তারপর কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছি, কিন্তু প্রচণ্ড মাত্রায় ক্ষুধা লাগছে। ভাবলাম বাইরে থেকে খেয়ে আসবো, তাই রেডি হচ্ছি। এমন সময় কে যেন দরজায় টোকা দিল। খুলেই দেখি এক মধ্যবয়সী মহিলা। কে আপনি? আমি এই বাসার যে মালিক তার স্ত্রী। ও, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। না, ঠিক আছে, রেডি হচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ, একটু বাইরে যাব, ক্ষুধা লাগছে তো, তাই খাবার আনতে। বাইরে যাবে কেন? আমাদের বাসায় আসো। না না, ঠিক আছে, আমি বাইরে থেকে এনে নিব। ছি, লজ্জা পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলে চলে গেল। আসলে এই মহিলাটা অনেক ভালো। কিছুক্ষণ বাদে মহিলাটা এসে খাবার দিয়ে গেল। আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। বাইরে যে গাড়ির শব্দ, এর মধ্যে ঘুমানো যায় নাকি? হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম। ছাদে উঠে দেখি এক কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি যে একটা মেয়ে, কিন্তু এত সকালে এখানে কি করে? এই যে শুনছেন? কথাটি বলার সাথে সাথেই মেয়েটা পেছনে ফিরে তাকালো। তাকে দেখে তো আমার চক্ষু কপালে উঠে গেছে। এটা তো কালকে সেই মেয়েটা। আপনি এখানে? তো কোথায় থাকবো? আর আমাকে দেখে কি আপনার ভাবি মনে হয়? এ কেমন মেয়ে বাবা, সোজা কলার ধরে ফেলছে। আজ তো একটা বজ্জাত। এ কি, আপনার আমার কলা ধরছেন কেন? আসলে কালকে বাসাটা ভাড়া নেবার জন্য মিথ্যা কথা বলছি। কিন্তু আপনি এখানে কেন? আমার বাসা আমি থাকবো না মানে? আপনার বাসা মানে? এটা আপনাদের, তাহলে কালকে যে লোকটা? আমার বাবা হয়। আমি তো কথা শুনেই এক কল্পনার রাজ্যে চলে গেছি। ভাবছি বাবার সামনে তার মেয়েকে ভাবি বানাই দিচ্ছি। তার মানে নিশ্চয়ই কালকে তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে একটা। ভাবছি আর মনে মনে হাসছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, যদি বুঝে যায়। জানেন, কালকে আপনার জন্য আব্বু আমাকে অনেক রাগ করছে। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। সরি, আমি জানতাম না, কিন্তু উপকারও তো হয়েছে। আপনার এই যে সাহায্য করেছেন, যার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিছে। নিকুচি করি আপনার সাহায্যর। নাম কি আপনার? পারভেজ। আপনার? সুলতানা। বাসা কোথায় আপনার? নারায়ণগঞ্জ। ও শুনুন, এখানে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, আর আমার সাথে ফাইজলামি করলে তার ফল ভালো হবে না কিন্তু। ফাইজলামি তো করলামই না। বেশি কথা না বলে যান, নিজের রুমে যান। কেন যাব? আর আমি এখানে বাসা ভাড়া নিছি, সুতরাং আমার এই ছাদে আসার অধিকার আছে। বাসাটা আপনার না। আপনার যাবার দরকার হলে আপনি চইলা যান। সুলতানা দেখি রাগান্বিতভাবে আমার দিকে আসছে। আমিও কি কম নাকি? আমি আসছি তবে রুমে। কেমন মেয়ে রে বাবা, বাড়িওয়ালার মেয়ে হয়েছে বলে কি ছাদ থেকে চলে যেতে বলবে? ঠিক আছে, প্রতিশোধ আমিও নিব একদিন। রুমে বসে আছি, এমন সময় সোহাগের ফোন। বুঝলাম না এত সকালে হারামি কিসের জন্য ফোন দিছে। কি রে হারামি, এত সকালে ফোন দিছস কেন? শালা, কালকে বিকালে মিমের সাথে রিমারও আনছিলাম, আর তুই হাওয়া কই আসস? কে রে, তুই জানোস না আমারে বাড়ির থেকে ঢাকা পাঠাই দিছে? ঠিক করেছে, আমি এখনই গিয়ে আন্টির পাদরে সালাম করবো, তোর মতন বাদরের হাত থেকে বাঁচানোর জন্য। খুব খুশি তাই না? ঠিক আছে, বাড়ি আইসা নেই, তোর খবর আছে। আচ্ছা বাদ দে, কেন আসতে বলেছিলি সেটাই বল। আরে
ওই রিমারে বলবি যে সাকিব ওকে পছন্দ করে। আমি পারবো না। ক্যারে ভুইলা গেছস? আমি যা বলবো তাই করবি, না করলে বুঝছস তো। আচ্ছা রাখ, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবো। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর রেডি হয়ে ভার্সিটিতে গিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি। পরের দিন যাইয়া দেখি আমি পাস। 2 দিন পর ভার্সিটিতে গেলাম। আজকে আমার প্রথম দিন, মনের মাঝে ভয় নাই, আরো খুশি খুশি লাগতেছে। কত মেয়ে বন্ধু পামো এইটা ভেবে। ভার্সিটির ভিতরে এসে দেখি সুলতানা ওর বান্ধবীদের সাথে বসে আছে। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। সেদিন ছাদ থেকে নামাই দিছিল, দৌড়াই গেলাম তার কাছে। আরে সুলতানা ভাবি, কেমন আছো? কথাটা বলার সাথেই দেখি সবাই আমার দিকে অন্যভাবে তাকায় আছে। কি রে, সুলতানা ভাবি বলছে মানে তুই বিয়ে করছিস, আমাদের দাওয়াত দিলি না? নাম কি রে দুলা ভাই, দেখতে কেমন? সুলতানা দেখি রাগে পয়ের মতো ফসফস করতেছে। আমিও দৌড়াই ক্লাসে চলে আসছি। খুব হাসি পাচ্ছে। যাক, প্রতিশোধটা ভালো মতো নেওয়া হয়েছে, ভালো লাগলো। ভার্সিটিতে প্রথম দিনটা কয়েকটা বন্ধু হয়েছে, সবাই অনেক ভালো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে বাইরে বের হব, দেখি সুলতানা দরজার সামনে দাঁড়ায় আছে। ওই সমস্যা কি আপনার? সকলের সামনে আমাকে ভাবি বললেন কেন? এমনি। এমনি মানে? আপনার জন্য আমার বান্ধবীগুলো আমারে ভুল বুঝতেছে। সেটা আপনার বান্ধবীদেরকে বলুন, আমাকে বলছেন কেন? আপনাকে বলছি কেন তাই না? কালকে ভার্সিটিতে গিয়ে ওদেরকে সত্যি কথা বলবেন, নইলে বলবো না। আমার কলার ধরছেন কেন? বলবি না? না বললে তোরে খুন করে ফেলবো। কেমন বজ্জাত, তুই তুকারি শুরু করে দিছে। আচ্ছা, সেটা কালকে দেখা যাবে। এখন ছাড়ুন, বাইরে যাব। মনে থাকে জানো। আমি সেখান থেকে বাইরে চলে এলাম। আমার রুমের সামনে গিয়ে আমার কলার ধরে আমাকে ভয় দেখায়। ঠিক আছে, কালকে কলেজে আসুক, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। পরের দিন ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ভূতের মতো সামনে এসে হাজির হইছে। ওই চলুন। কই যামু? পার্কে? ঠিক আছে চলেন। কি বললেন? কই কি বললাম? আমি কিন্তু শুনছি। শুনছেন যখন আবার জিজ্ঞেস করেন কেন? কোথায় যেতে হবে? মনে নেই কালকে কি বলছি? আমার বান্ধবীদের কাছে গিয়ে বলবেন যে আমি আপনার ভাবি না। যাব না। যাবেন না? শুনতে পান না? কানের ডাক্তার দেখাইয়েন। এরপরে আর কোনো কথা না বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পুরো ভার্সিটির ছেলেমেয়েরা আমাদের দিকে তাকায় আছে। আমার তো মান সম্মান শেষ করে দিচ্ছে এই মেয়ে। ঠিক আছে, নিয়ে চলো, প্রতিশোধটা তুলবো আমি। ওই বল ওদেরকে। নিশ্চুপ। কি রে, বলবি নাকি? আচ্ছা বলছি। প্রিয় আমার ভাইয়ের শালীরা কেমন আছেন? আর এটা হচ্ছে আমার ভাবি, কিন্তু নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে নিয়ে এসেছে আপনাদের বলার জন্য। পাশে তাকে দেখি সুলতানা তেলে বেগুনে ফুলতেছে। আমি তো দিছি দৌড়। যাক, প্রতিশোধটা ভালো মতো নেওয়া হয়েছে। কিরে পারভেজ, তোকে ওরকম ভাবে কলার ধরে নিয়ে গেল কেন? চিনিস ওকে? আর এ হচ্ছে আমার ভাবি, মানে এখন থেকে এই ভার্সিটির ভাবি বানাই দিব। মানে? তারপর রাফিকে প্রথম থেকে বললাম, শোন ভাই, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ অন্ধকার। এখনই একটা দোকানে গিয়ে লাইট কিনে রাখ। কেন? কারণ এই মেয়েটা যে মাত্রা বজ্জাত, দেখবি তোরে একেবারে তেজপাতা বানিয়ে ছেড়ে দিবে। তার উপর আবার ওদের বাসায় ভাড়া থাকিস। ভালো চাস তো বাসাটা চেঞ্জ করে ফেলিস। আমারে কি দুধে ধোয়া তুলসী পাতা মনে করছস? আমার গ্রামে শুনে দেখিস। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ, ভার্সিটির বাইরে বের হওয়ার সাথেই কিছু একটা সাথে বেঁধে পড়ে গেছি। পরে দেখি সুলতানা আমারে ল্যাং মারছে, সাথে ওর বান্ধবীরাও আছে, আর প্রত্যেকজনের হাতে একটা করে লাঠি। আমি উঠে দাঁড়াতে যাব, অমনি সুলতানা লাঠি দিয়ে একটা বাড়ি মেরে দিছে, আর আমার চারপাশে গোল করে ঘুরতেছে। আমি তো একটা নিরীহ ছেলের মতো মাঝখানে বসে আছি। মনে মনে বলছি, আজকেই বুঝি আমার এই পৃথিবীর বুকে শেষ দিন। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হওয়ার ইচ্ছা আমার নাই। সুযোগ বুঝে দিলাম এক দৌড়। দৌড় দেওয়ার সময় একটা নালার মধ্যে পড়ে গেছি। সারা গায়ে ময়লা লেগে গেছে। আমার এমন অবস্থা দেখে তো সব কয়টা দাঁত সব কয়টা খুলে হাসা শুরু করছে। এমনিতেই বিপদ, তার উপর আবার এটা। এখন বাসায় যাব কিভাবে? রাস্তার এক পাশ দিয়ে বাসার দিকে আসতেছি, দেখি সুলতানাও বাসায় ঢুকলো।
আমি বাসা দিয়ে ঢুকতে যাব, দেখি বাড়িওয়ালা বসে আছে আর সুলতানা আমাকে দেখে দাঁড়াইয়া মুচকি মুচকি হাসতেছে। এই পাগলকে তুমি বের হও এখান থেকে, দুর্গন্ধ আসছে। আরে আঙ্কেল, আমি সিয়াম। তোমার এমন অবস্থা কি করে? আর বইলেন না আঙ্কেল, রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা মহিলা কুকুর দৌড়ানি দিছিল, তাই দৌড় দিতে গিয়ে পড়ে গেছি। ঠিক বলছো, যেভাবে কুকুরের আমদানি হচ্ছে বাসার থেকে বের হয় মুশকিল। যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পাশে তাকে দেখি সুলতানা ডাকান্বিত হবে আমার দিকে তাকায় আছে। আমিও মনে মনে খুশি, এতক্ষণ হাসছো, এখন আমি হাসি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমের মধ্যে বসে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ বাদে দেখি বাড়িওয়ালা আঙ্কেল এসে হাজির। বুঝলাম না তার মানে কি। সুলতানা কিছু বলছে নাকি? কি করে? কিছু না, এমনি বসেছিলাম। আচ্ছা, আজকে রাতে আমাদের এখানে খেতে এসো। সমস্যা নেই, আমি বাইরে থেকে খেয়ে আসবো। তোমাকে আসতে বলছি, আসবা। জি। তারপর তিনি চলে গেলেন। রাত্রে রেডি হয়ে তাদের বাসায় গেলাম। দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি বসলাম সুলতানার পাশে। রমণী দেখি বিরক্তি ও রাগান্বিত ভাব নিয়ে বসে আছে। রাস্তায় নাকি তোমাকে কুকুরে দৌড়ানি দিচ্ছিল? জি আন্টি, ভাগ্য ভালো যে ওইগুলা মহিলা কুকুর ছিল, তাই পালায় আসতে পারছি। তাদের সাথে বসে খাচ্ছি, মনে হচ্ছে যেন নিজের বাসা, যেটা লাগছে নিজের হাতে নিয়ে খাচ্ছি। সুলতানা আমার এমন খাওয়া দেখে হয়তো মনে মনে বলছে, কেমন বেহায়া, একজনের বাসায় গেলে কেমন করে খেতে হয় সেটাও জানে না। খাওয়া শেষে আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গিয়ে দেখি সুলতানা গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে তার বান্ধবীগুলাও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ধুর, ভয় পাইলে চলে নাকি? আমি না পুরুষ? ওই এদিকে আয়। জি ভাবি, বলেন। ভাবি তাই না? তোর ভাবি বলা আমি বের করছি। আর কালকে আমাদেরকে কি বলছস? কই কিছু বলিনি তো। কি বলস নাই তাই না? এই যা, সবাই দেখে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় সব কয়টা ক্ষুধার্ত বাঘ খেয়ে ফেলবে। ভাবি, ওই দেখো তোমার পিছনে দোলা ভাই। সব কয়টা পিছনে তাকাতেই দিলাম দৌড়। এরপর থেকে সুলতানার সাথে আমার এমন ঝগড়া লেগেই থাকে সব সময়। এতদিনে ভার্সিটিতে একটা নাম ডাক ছড়িয়ে গেছে, তবে সেটা বানর রূপে। আর সুলতানা ভার্সিটির ভাবি হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা, কেউ ভাইটারে খুঁজে পাই না। ক্লাস টিচারটা খুবই মিশুক এবং আমাদের মতোই ফাইজলামি করে। আমরাও স্যারের সাথে ফাইজলামি করি, কিছু বলে না। ক্লাসের মধ্যে মাথা নিচু করে শুয়ে আছি, আর স্যার ওইদিকে নাম ডাকছে। মিস্টার বাদর। স্যার সে ঘুমের রাজ্য উল্টা ঝুলে আছে। চুপ বেয়াদব জাতীয়ভাবে। আমি তো স্যারের কথা শুনে মাথা উঠিয়ে স্যারের দিকে তাকাই। আজকে স্যারও সুলতানাকে জাতীয়ভাবে বলতেছে। সুলতানার দিকে তাকাইয়া দেখি রাগে সামনে থেকে বইগুলো ফেলে দিয়ে চলে গেল। আমি তো মনে হয় এবার শেষ। এতদিন বন্ধু বান্ধব বলছি, আর আজকে স্যার এবার আর মনে হয় না বাঁচতে পারবো। মনে মনে বললাম, স্যার এটা কি করলেন? আপনিও ভাবি বলা শুরু করছেন, কিন্তু আমার কি হবে? ভার্সিটি শেষে বাইরে এসে দেখি সুলতানা ও তার বান্ধবীগুলো হাতে লাঠি নিয়ে খুবই রাগান্বিতভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরও আমি সাহস নিয়ে এগিয়ে যেতেই সব কয়টা লাঠি দিয়ে পিটানো শুরু করছে। কিছুক্ষণ মারার পর থামলো। ভাবি তাই না? এতদিন তোরা বলতি, এখন স্যারও বলা ধরছে। তোকে তো আজকে মেরেই ফেলবো। আরে মরে যাব তো। আমি বুঝতে পারিনি যে স্যারও তোমাকে ভাবি বলবে। বুঝতে পারোনি তাই না? তোমাকে তো মেরেই ফেলবো। দেখো, আমি কিন্তু তোমার বাবার কাছে গিয়ে বলে দিব। কোনো উত্তর নেই। আরো কিছুক্ষণ মেরে চলে গেল। আমার তো সারা শরীর ব্যথা। কোনো মতে বাসায় চলে এলাম। আর সিয়াম, তোমার এই অবস্থা কি করে হলো? আর বইলেন না, সেদিনকার ওই মহিলা কুকুরগুলো আজকেও দৌড়ানি দিছিল, কিন্তু প্রতিবাদ স্বরূপ আমি একটা ইট মারছি, আর তার চোখে লাগছে, সেই জন্য পাবলিকে মারছে। কি? একটা কুকুরকে ইট মারার জন্য মারছে? আসলে মহিলা কুকুর তো, আর আমাদের দেশে তো মহিলাদের অনেক সম্মান, সেই জন্য। আচ্ছা যাও, নিজের রুমে চলে যাও। বাহ, সেও কি সুন্দর আমার কথা বিশ্বাস করে নিল। রুমের মধ্যে শুয়ে আছি, প্রচন্ড ব্যথা করছে। মেয়েগুলোর গায়ে কি শক্তি। সন্ধ্যার সময় দেখি সুলতানা আমার রুমে এসে হাজির। ওই তোর কি একটু লজ্জা নেই? এত মারা মারলাম, তারপরও আবার মহিলা কুকুর বলস? তখন তো তোমরা কয়েকজন একসাথে ছিলে, তাই মারতে পারছো। এখন কিন্তু একা আছো, সাবধানে কথা বলবে। তুই আমার বাসায় থেকে আমাকেই ভয় দেখাচ্ছিস? কি করবি আমাকে? আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে
সুলতানার কাছে এগিয়ে আসছি। দেখ, কাছে আসবি না, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখি কার খারাপ হয়। আমি সুলতানার আরো একটু কাছে এগিয়ে যেতেই ও একটা লাথি এমন জায়গায় দিছে, তারপর আমার আর কিছু মনে নাই। সকালে উঠে দেখি আমি ফ্লোরে পড়ে আছি। তাড়াতাড়ি উঠে ভার্সিটির দিকে যাব, এমন সময় রাফির ফোন। কিরে, কি হয়েছে? কোথায় তুই? বাসায়, ভার্সিটির জন্য বেরোচ্ছি। ভার্সিটিতে আসতে হবে না, আগামী 15 দিন বন্ধ থাকবে। ও আচ্ছা, ঠিক আছে, তো রাখ। বুঝলাম না ভার্সিটি বন্ধ কেন? 15 দিন বন্ধ আছে। এই ফাঁকে একটু বাড়ি থেকে ঘুরে আসি। জামা কাপড়গুলো গুছিয়ে বের হয়ে নিচে আসতেই দেখি সুলতানাও বের হচ্ছে। আমি তো পিছন থেকে গিয়ে তার মাথায় একটা গাঁটটা মেরে ভো দৌড়। একেবারে বাড়িতে চলে আসছি। আম্মু, ও আম্মু, কই গেলা? কি রে, ভলা নাই এমন হুট করে চলে এলি, আর ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বাড়িতে আসার সাথে শুরু করে দিছো? ক্ষুধা লাগছে, খেতে দাও। ফ্রেশ হয়ে এসে খেয়ে বেরিয়ে পড়লাম। মাঠের দিকে তাকাতেই দেখি সোহাগ বসে আছে। কিরে সোহাগ, কেমন আছোস? ভালো, কখন আসলি? এই তো কিছুক্ষণ। তা কেমন চলছে তোর দিনকাল? ভালোই, তোর? আমার কি কখনো খারাপ চলে নাকি? ভার্সিটির সবাই এক নামে চেনে। চিনবি তো, কারণ বাদর না তুই একটা। ভালো কথা, আমি ঢাকা যাওয়াতে তুই খুব খুশি হয়েছিলি, তাই না? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। দেখা যাবে, চল হাঁটি। চল। আচ্ছা, ওই রিমা আর সাকিবের ব্যাপারটা কি হলো? রিমাকে বলছিলি? আর বলিস না। কেন, কি হয়েছে? সেদিন রিমা এসেছিল, বলেছিলাম তুই কথা বলবি, কিন্তু তুই আসিসনি। পরের দিন ওর সাথে যখন দেখা হয় তখন ওর কাছে সাকিবের কথা বলতেই দিছে একটা। কি দিছে, পাপ্পি? আরে না, থাপ্পড় দিছে। আমার তো এখনো মনে আছে থাপ্পড়ের কথা। সেদিন বুঝতে পারছি মেয়েদের গায়ে কি শক্তি। তুই ঢাকায় কারোর সাথে প্রেম করিস না? আরে আমার পিছনে মেয়েদের লাইন পড়ে আছে। ভার্সিটি সব মেয়েই তো আমার উপর ফিদা। তাক, আর চাপা মারিস না। দেখো তো মনে হয় মেয়েদের হাতে মার্টার খাইছ। সোহাগের কথাটা শুনে নিজের দিকে তাকিয়ে দেখি কোনো মারের চিহ্ন বোঝা যাচ্ছে কিনা। না, বোঝা যাচ্ছে না তো। তাইলে বুঝলো কিভাবে? মনে হয় আন্দাজে গুলি মারছে। শোন, আন্দাজে গুলি মারা ঠিক না। আর আমি কেন মেয়েদের হাতে মার খেতে যাব? আচ্ছা বাদ দে। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখছি, সুলতানাকে মাঝে মাঝে মিস করতাম। বুঝতে পারি না কেন। আজকে ভার্সিটি খোলা আর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ক্লাসটা আজকের মিস। দুপুরের দিকে রেডি হচ্ছি, এমন সময় রাফির ফোন। কিরে রাফি, কেমন আছিস? ভালো, কোথায় তুই? বাড়িতে রেডি হচ্ছি, ঢাকায় আসতেছি। ভাই তুই আসিস না। কেন? সুলতানা আসছিল আমার কাছে, তোর নাম্বার চাইছে, দেই নাই। সেজন্য উড়াধুরা মেরে নাম্বারটা নিয়ে গেছে। কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ধরবি না, আর কয়েকদিন পরে আয়। বলিস কি? আচ্ছা, আমি দেখছি। এখন রাখি, ভালো থাকিস। বুঝলাম না সুলতানা আমার নাম্বার নিছে কেন। এখন যদি ঢাকায় যাই তাহলে নিশ্চয়ই আমার কপালে দুঃখ আছে। না, আর কয়েকদিন পরে যাব, মনও স্থির করলাম। রাত্রে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। ধরতে গিয়ে মনে পড়লো রাফির কথাটা। ধরলাম না, কিন্তু কয়েকবার ফোন আসার পর ধরতে বাধ্য হলাম। ওই, ফোন ধরতে এতক্ষণ লাগে? সরি, কে বলছেন? আমি তোর জম। জম মানে? ও যমরাজ, কিন্তু তারা তো ছেলে হয়। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে না তো আপনি ছেলে। ওই, ফাইজলামি করবি না। ঢাকা আসবি কবে? সরি, আপনাকে চিনতে পারছি না। মনে হয় রং নাম্বারে ফোন দিছেন। এই বাদর, আমি সুলতানা। ঢাকায় আয়, তোর খবর আছে। ও জাতীয় ভাবি, আগে বলবেন তো আপনি। আবার এবার ঢাকায় আয়, তোকে মেরেই ফেলবো। কেন, তোমার কি জেলে যাবার খুব শখ যাচ্ছে নাকি? দেখ, ফাজলামো করবি না। ঢাকায় তোর জাতীয় ভাবি আমি বের করছি। আচ্ছা, সেটা দেখা যাবে। ফোনটা রেখে দিলাম। বুঝতে পারছি এখন ঢাকায় গেলে আবার বিপদ আছে। আমি তো এখন ঢাকায় যাব না, আরো কিছুদিন পর যাব। আরো 1 সপ্তাহ পর আজকে ঢাকায় আসছি। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, তাই সুলতানের সাথে দেখা হয়নি। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গিয়ে সকলের সাথে বসে আড্ডা দিচ্ছি। দেখি সুলতানা আমার দিকে রাগীভাবে তেড়ে আসছে। আচ্ছা, ওর মাথায় সেই গাঁটটা মারার কথা কি এখনো মনে আছে? আবার জাতীয় ভাবিও বলছি, সেটার জন্যই প্রতিশোধ দিতে আসছে হয়তো। হাতে দেখি লাঠিও আছে। আমি তো মনে হয় আজকে শেষ। কেন যে ঢাকায় আসতে গেলাম। আসুক, যদি আজকে কিছু বলে তাহলে আমিও ছেড়ে দেব না। সুলতানা তো সোজা এসে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতেছে।
আমি এক ঝাটকায় ওর হাত সরাই দিছি। ওই, তোমার কি সমস্যা? সকলের সামনে এভাবে হাত ধরে নিয়ে আসতেছো? আমার মান সম্মান নেই? মেয়ে বলে গায়ে হাত তুললাম না। বাদরদের আবার মান সম্মান হয় নাকি? কে বলছে হয় না? আচ্ছা ভালো, মানলাম বাদরদেরও মান সম্মান হয়। এখানে নিয়ে আসলে কেন? নিয়ে আসলাম কেন ভুলে গেছো নাকি? সেদিন আমাকে ফোনে আবারও জাতীয়ভাবে বলছিলা। মনে আছে। তো কি করবা শুনি? কিছু না, তোমাকে একটা কথা বলার জন্য এখানে নিয়ে আসছি। কি কথা? জানো, তুমি যখন এই কয়দিন ছিলে না, তোমাকে খুব মিস করছি। সারাক্ষণ তোমার কথা মনে পড়তো। এইসব বাদ দিয়ে কি বলতে চাও? সোজাসুজি বলো। আসলে আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসবে? সুলতানার মুখে ভালোবাসি কথাটি শুনে কিছুটা অবাক হলাম। আচ্ছা, এটা ওর কোনো নতুন চাল নয় তো, আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে প্রতিশোধ নেওয়ার? যতদূর জানি মেয়েরা সহজে কাউকে প্রপোজ করে না, কিন্তু সুলতানাকে দেখে তেমন কিছুই মনে হচ্ছে না, যেন ওর কাছে এটা সাধারণ ব্যাপার। আমি কি ওর প্রস্তাবে রাজি হব নাকি হব না? মনের মাঝে একটা সংশয় কাজ করছে। কি হলো, কথা বলছো না কেন? ছি ছি, কি বলো? ভাবির সাথে কি কেউ প্রেম করে? ভাবি? দাঁড়া, তোর ভাবি বের করছি। দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। না, আর তাছাড়া তোমাকে ভালোবেসে আমার জাতীয় ভাবিটাকে হারাতে চাই না। আর একবার ভাবি বললে তোর পা ভেঙে দেব। ঠিক আছে। আমার উত্তর কই? কিসের উত্তর? এই যে আমি তোমাকে ভালোবাসি বললাম, এইটার তুমি আমাকে ভালোবাসো না? না। ভালোবাসিস না তাই না? তোকে ভালোবাসতেই হবে, না হলে এইখানেই মেরে দেব। বাবারে, কি ভয়ঙ্কর মেয়ে! কি হলো বল? আচ্ছা, আমাকে একদিন ভাবতে দাও। ঠিক আছে, তবে উত্তরটা যেন হ্যাঁ হয়। এই বলে চলে গেল। আমি তো পড়ে গেলাম এক মহা বিপদে। কি করি? রাত্রে শুয়ে শুয়ে সুলতানার বলা কথাগুলো ভাবছি। সুলতানা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এটা ওর বিছানো কোনো জাল? কিছুই বুঝতে পারছি না। তবে সুলতানার জন্য মনের মাঝে কেন জানি না এক অজানা টান অনুভব করছি। ভালো কি বাসবো বুঝতে পারছি না। যে ও আমার সাথে নাটক করছে, তাহলে আমি ওর সাথে নাটক করতে থাকি, দেখি কি হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। একটু পর দেখি সুলতানাও এসে হাজির। কি হলো, আমার প্রশ্নের উত্তর কই? দেখো সুলতানা, ভালোবাসা কোনো খেলা না। ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না, এর জন্য দুটি মনের মিল থাকা লাগে। আমি জানি না কেন তুমি আমাকে ভালোবাসতে চাও, তবে একটা ভালোবাসা নিয়ে কখনো নাটক করো না। পারভেজ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। জানি আমার কথা হয়তো বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? কিছুক্ষণ ভাবার পরে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালাম। জানি এটা একটা নাটক। আচ্ছা চলো, আজকে একসাথে ভার্সিটি যাব। চলো। দুজনে রিকশায় পাশাপাশি বসে আছি। সুলতানার কাছে এর আগেও অনেকবার ঝগড়া করার সময় কাছে এসেছি, কিন্তু তখন কিছু মনে হয়নি। আজকে কেন জানি একটা অস্থিরতা কাজ করছে। ভার্সিটির কাছে আসতেই রাফি আমাদের দুজনকে একসাথে দেখেই হা করে ফেলছে। তারপর চলতে থাকে আমাদের নাটকময় ভালোবাসা। একসাথে ভার্সিটিতে যাওয়া আসা, ফুচকা খাওয়া, ঘুরতে যাওয়া। তবে সুলতানা সবসময় আমার উপর একটা ওভার কেয়ার করে, যেটা নাটকময় ভালোবাসার প্রধান চিত্র। এটা দ্বারা হয়তো বোঝাতে চাচ্ছে যে সে আমাকে ভালোবাসে। ওর সাথে নাটক করতে করতে যে কখন ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। সকালে রুমের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে সুলতানার আগমন। বুঝতে পারলাম না এত সকালে কেন আসলো। আসার সাথেই দেখি টেবিলের উপর কি যেন নাড়াচাড়া করছে। কি ব্যাপার এত সকালে? কেন, আমি আসতে পারি না বুঝি? কেন পারবে না? অবশ্যই পারো, কিন্তু এত সকালে আসছো তাই একটু অবাক হয়েছি। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও। কেন, কোথায় যাবা? মার্কেট যাব। মার্কেটে যাবে মানে? তার মানে আমার টাকা শেষ করার ধান্দা? না না, আমি মার্কেটে যেতে পারবো না, তুমি যাও। ভয় পাবার দরকার নেই, টাকা আমিই দিব, চলো। বাহ, এত ভালো নাকি যে ওই টাকা দিবে? এর ভিতরে নিশ্চয়ই কোনো মাইন্ড প্যাচ আছে। আমিও আর কোনো কথা না বলে রেডি হয়ে ওর সাথে চলে গেলাম মার্কেটে। জামা কাপড় কিনা, খাবারের বিল সবই সুলতানা দিছে। বুঝলাম না কেমনে কি। সন্ধ্যার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রাত্রে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই ভাবলাম বাইরে থেকে খাবার নিয়ে আসবো। মানিব্যাগটা বের করে টাকা বের করতে গিয়ে দেখি টাকা নেই। সব জায়গায় খুঁজে কোথাও পাইনি। তখনই মনে পড়লো সুলতানা সকালে এসে আমার টেবিলে নাড়াচাড়া করছিল, আর মানিব্যাগটাও টেবিলের উপর ছিল। তার মানে ওই টাকা নিছে। এবার বুঝতে পারলাম মার্কেট করার এত টাকা কোথায় পেল। সকালে সুলতানাকে কিছু বলতে গিয়ে বললাম না, না হলে ভাববে আমি কিপটা। এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন।
একটা বিষয় লক্ষ্য করেছি যে সুলতানা এখন আর আগের মতো নেই, দূরে দূরে থাকে, অবহেলা করে। আমি জানি এটাই হবার ছিল, কিন্তু তারপরও কষ্ট হতো। কয়েকদিন যাবৎ সুলতানা আমাকে খুবই অবহেলা করছে, ঠিকমতো কথা বলে না, দেখা হলে উল্টো দিকে চলে যায়। আমারও তেমন একটা কষ্ট হয় না, কারণটা প্রথমেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, তারপরও সুলতানার সাথে একটু কথা বলা দরকার। বিকেলের দিকে ছাদে উঠে দেখি সুলতানা এক করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই চলে যেতে লাগলো। দাঁড়াও সুলতানা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিছু না বলে হাঁটা ধরলো। আমি দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। এখন আমাকে কিছুটা অভিনয় করা দরকার, দেখি কয়েকটা ফিল্মি ডায়লগ ছেড়ে কাজ হয় কিনা। কি হলো, কথা বলছো না কেন? সরি, আমার কাজ আছে। আমি জানি তোমার কোনো কাজ নেই, তুমি আমার সাথে এমন করছো কেন? কি করছি আমি? কিছু না। তাহলে এমন অবহেলা করছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে একটু অবাক হইনি। এটা তো হবারই ছিল। তাহলে এতদিন যেটা করছো সেটা কি ছিল? ওটা নাটক ছিল, কারণ তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছি। সত্যি তুমি আমাকে ভালোবাসোনি? না। এটা বলেই সুলতানা চলে গেল। এমন একটা কষ্ট হচ্ছে না আমার, কিন্তু তারপরও মনের ভিতর একটা ভারী বোঝা মনে হচ্ছে। আমি কাঁদিনি, কারণ কেউ কাঁদতে শেখায়নি। চুপচাপ নিজের রুমে চলে এলাম আর ভাবছি সুলতানার তো প্রতিশোধ নেওয়া শেষ। ও হয়তো ভাবছে আমি কষ্ট পাচ্ছি, সেই জন্য হয়তো খুশিও হচ্ছে, কিন্তু ও তো জানে না যে আমিও নাটক করেছি ওর সাথে। এখন তো আমি ওর সাথে প্রতিশোধ নিব। ও আমাকে ছ্যাঁকা দিছে, এখন আমি ওকে ডাবল ছ্যাঁকা দিব। রাত্রে বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না। খারাপ লাগছে সুলতানার জন্য, কিন্তু এখন আমারও প্রতিশোধ নিতে হবে। কোনো মতে রাতটা পার করলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে বের হয়ে দেখি সুলতানা রিকশায় উঠে চলে যাচ্ছে। আমিও পরে রিকশায় করে ভার্সিটিতে চলে আসছি। এসে দেখি সুলতানা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। এর আগে কখনোই ওকে কারোর সাথে এমন হেসে কথা বলতে দেখিনি। হয়তো আমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করছে, কিন্তু আমারও তো প্রতিশোধ নিতে হবে। কিন্তু কিভাবে? হঠাৎ মনে পড়লো আমাদের সাথেই পরের নাম নাবিলা, কিছুদিন ধরে আমার পিছু পিছু ঘুরছে। হয়তো ওকে দিয়ে কাজ হয়ে যাবে। তাই আর কোনো কিছু না ভেবে নাবিলাকে খুঁজতে লাগলাম। দেখি একটা গাছের নিচে বসে আছে। হ্যালো নাবিলা, কি করছো? পারভেজ, তুমি? কেন? আমি কি তোমার সাথে কথা বলতে পারি না? কেন পারবে না? আসলে কখনো কথা বলো না আমার সাথে, তাই একটু অবাক হলাম। আচ্ছা বাদ দাও, কেমন আছো? ভালো আছি আমি। তোমার জিএফ কেমন আছে? আমার আবার জিএফ কোথা থেকে আসলো? ওই যে সুলতানা। আরে ওটা তো জাতীয় ভাবি, আর আমাকে একটু তার সাথে অভিনয় করতে বলছিল। সে আমার জিএফ হয় না। সত্যি? সত্যি। কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন? আসলে আমি না তোমাকে। কি হলো, থামলে কেন? বলো তুমি আমাকে। বাদ দাও না, পরে বলবো। চলো না হাঁটি। চলো। আমি আর নাবিলা পাশাপাশি হাঁটছি। সুলতানার কাছে আসতেই নাবিলার হাতটা ধরলাম। নাবিলা কিছু বলেনি, শুধু একটা মুচকি হাসি দিয়েছিল। সুলতানার সামনে দিয়ে যাচ্ছি, দেখি সুলতানা রাগে ফুলতেছে আর আমাদের দিকে একভাবে তাকিয়ে আছে। ওর এমন তাকানো দেখে আমি নাবিলার আর একটু কাছে ঘেঁষে হাঁটলাম। তারপর দুজনে মিলে ক্লাসে একসাথে বসে ক্লাস করলাম। সারা ক্লাস ধরে সুলতানা আমাদের দুজনের দিকে তাকিয়েছিল। ভার্সিটি ছুটির পর আমি আর নাবিলা একসাথে বের হয়েছি। আচ্ছা নাবিলা, যাও, আবার কালকে দেখা হবে। কিন্তু কালকে একটু তাড়াতাড়ি আসবে, একসাথে ঘুরবো। আচ্ছা, ভালো থেকো। নাবিলা ওর মতো চলে গেল। নাবিলাকে বিদায় দিয়ে পিছনে তাকিয়ে দেখি সুলতানা রাগে ফুলতে ফুলতে আমার পাশ দিয়ে চলে গেল। কিরে পারভেজ, তোকে দেখলাম নাবিলার সাথে ঘুরতে, সুলতানা দেখেও কিছু বললো না, ব্যাপারটা কি? তারপর রাফিকে ঘটনাটা খুলে বললাম। বাহ, ভালোই তো পারিস, এবার মজা হবে। আচ্ছা আসি রে, ভালো থাকিস। বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে। এক কোণায় দাঁড়িয়ে শহরটাকে দেখছি। নাবিলার সাথে কথা বলছো কেন? কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি সুলতানা দাঁড়িয়ে আছে। মানে? নাবিলার সাথে কথা বলো কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে বলতে বাধ্য নই। এরপরে আর ওর সাথে কথা বলবা না। আমি ওর সাথে কথা বলবো কি বলবো না সেটা তুমি বলার কে? কেন? নাবিলা তোমার কে হয় যে কথা বলতে হবে? ও আমাকে ভালোবাসে, আর আমিও তুমিও কি ভালোবাসি। কেন তুমি না আমাকে ভালোবাসো? ছি ছি, কি বলো?
এইসব ভাবিদের সাথে প্রেম করা যায় নাকি? আবার শুরু করছো? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এতদিন কি করছিলা? আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সাথে নাটক করতেছো, তাই আমিও নাটক করছি। সেটা যাই হোক, এখন থেকে আর ওর সাথে কথা বলবা না, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। দেখো ভাবি, এইসব নাটক তোমার কাছে থাক, আমি চললাম। এই বলে ওখান থেকে চলে এলাম। পরের দিন বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছি, দেখি সুলতানাও আমার পিছনে আসছে। আমি তো রীতিমতো নাবিলার সাথে ঘোরাঘুরি শুরু করে দিছি। ওই মেয়ে, তোমার ওর সাথে কিসের এত কথা? যাও এখান থেকে। ও যাবে না, তোমার দরকার হলে তুমি যাও। কি হলো, শুনতে পাওনি? যাবে নাকি? বললাম না ও যাবে না। আর তাছাড়া আমাদের মাঝখানে আসার তুমি কে? যাও এখান থেকে। ওখান থেকে নাবিলাকে নিয়ে চলে এলাম। যাক, প্রতিশোধটা নেওয়া যাচ্ছে। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম দুজন, তবে সুলতানাকে আর দেখতে পাইনি। বাসায় এসে দিলাম এক ঘুম। পরের দিন সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় বাড়িওয়ালা এসে হাজির। কেমন আছেন আঙ্কেল? ভালো, ভার্সিটিতে যাচ্ছ বুঝি? জি। আচ্ছা, তোমার আব্বু আম্মুর নাম্বারটা দাও তো। কেন আঙ্কেল? এমনি দাও তো। নাম্বারটা দিয়ে বাইরে এসে ভাবছি আমার বাসার নাম্বারটা নিয়ে কি করবে, বুঝতে পারছি না কিছুই। বিকেলের দিকে ভার্সিটি থেকে এসে দেখি আব্বু আম্মু রুমের মধ্যে বসে আছে। আব্বু আম্মু, তোমরা এখানে কখন আসলে? এইমাত্র। কিন্তু কেন? শুনলাম এখানে এসে নাকি ভাদ্রামো করছিস, বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম করেছিস, এখন নাকি বিয়ের কথা বলাতে এড়িয়ে যাচ্ছিস। কি দেখো আম্মু, সে যা বলছে সব মিথ্যা। আমি কেন তার মেয়ের সাথে প্রেম করতে যাব? চুপ, বেশি কথা বলবি না। তোকে খুব ভালো করে চিনি। বাড়িওয়ালা আমাদের এখানে ফোন করে আনিয়েছে, এখন তোকে তার মেয়ের সাথে বিয়ে করতে হবে। কি অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোকে করতেই হবে, কারণ তোর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না। সহজভাবে বিয়ে করলে ভালো, না হলে জোর করে করাবো। দেখো আম্মু, তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। চুপ, যা গিয়ে রেডি হয়ে আয়। আমি যাব না। আচ্ছা, তোর বাবাকে পাঠাচ্ছি। না না, যাচ্ছি তো। পড়েছি এক মহাবিপদে, জানি এটা সুলতানার কাজ। আমাদের দুজনের বিয়ে পড়ানো হচ্ছে, আমি তো শুধু নাবিলার কথা চিন্তা করছি, ওর কি হবে। আর সুলতানাকে বিয়ে করে আনন্দও লাগছে, কিন্তু প্রতিশোধের ডাবল ছাকা তো খাওয়ানো উচিত। একেবারে দরকার হয় বাসরাতেই দিব। বিয়ে পড়ানো শেষে রুমের বাইরে দাঁড়িয়ে আছি, আর ভিতরে সুলতানা। ভাবছি কিভাবে ওর সাথে প্রতিশোধ নেওয়া যায়। মোবাইলে একটা রিংটং সেট করে নিলাম। রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেওয়ার সাথেই বেজে উঠল। আমিও ধরে শুরু করে দিছি। হ্যালো নাবিলা, জানো বাবুই পাখি আমার, কেমন আছো? কি করতেছো? আচ্ছা, কালকে একটু তাড়াতাড়ি এসো, আমরা সিনেমা দেখতে যাব, বুঝছো? বাই। জানো, ফোনটা রেখে তো আমি মনে মনে হাসছি। আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ বাসরাতে তার বউকে এমন ছাকা দিয়েছে। যাক, ডাবল ছাকাটা ভালো মতো দেওয়া গেছে, এটা ভাবছি আর হাসছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা দিয়ে মাথার উপর বাড়ি মারা হয়েছে। তারপরে আর কি হয়েছে আমার মনে নেই। পরে কি হয়েছে মনে নাই। যখন জ্ঞান ফিরল, নিজেকে বিছানার উপর আবিষ্কার করলাম। মাথাটা এখনো ব্যথা করছে। যে জোরে মারছে, ভাগ্য ভালো যে মাথাটা ফাটেনি। বিছানা থেকে উঠতে যাব, মনে হলো আমার নিচে উপরে কিছুই নাই। মাথাটা কম্বলের ভিতরে ঢুকিয়ে তো আমি অবাক, এটা কিভাবে হলো? আমার পাঞ্জাবি পায়জামা কই? পাশে তাকিয়ে দেখি সুলতানাও নেই। একটু পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছে, চুলগুলো ভিজা, মনে হয় গোসল করছে। কিন্তু আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সুলতানা এত সকালে গোসল করলো কেন? আর আমার জামাগুলোই বা কে নিল? তাহলে কি সুলতানা আমার সাথে? উফ, আর ভাবতে পারছি না। কি ব্যাপার, উঠেছো তাহলে? উঠেছি মানে? আর এত সকালে গোসল করলে কেন? আমার জামা কাপড় কই? কেন তুমি জানো না মেয়েরা কেন এত সকালে গোসল করে? না, আমি জানি না। আর আমার জামা কাপড়গুলো কি করছো? বারে, কালকে রাতে কি কি করলে মনে নেই বুঝি তোমার? দেখো, আমার মনে আছে। তোমার আর আমার মাঝে রাতে কিছুই হয়নি, কারণ আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। মিথ্যা বলছো কেন? লজ্জা পাচ্ছ বুঝি? দেখো, ফাইজলামি করবে না বলে দিলাম। হ্যাঁ, ফাইজলামি করতে আমার বইয়েই গেছে। তোর সাথে কিছুই হয়নি আমার, বুঝলি? কেমন বজ্জাতের বজ্জাত দেখছেন, নিজের স্বামীকে তুই করে বলছে।
এতদিন পর্যন্ত ঠিক ছিল বিয়ের পরও। এর প্রতিশোধ তো আমি তুলেই ছাড়বো। তাহলে আমার জামা কাপড়গুলো? যেভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি, আর ওই জামা কাপড়ে একেবারে খারাপ লাগছিল তোমাকে, তাই খুলে দিছি। তার মানে তুমি আমার সব কিছু? দেখেছি তো। আল্লাহ গো, আমার মান সম্মান সব শেষ। আমি আর বাঁচতে চাই না। মই ফেলাও, আমি আইতাছি। ওই চুপ। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। তা দেখা যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভার্সিটির সময় হয়ে গেছে, তাই রেডি হচ্ছি। ওই কোথায় যাবা? ভার্সিটিতে নাবিলা আমার জন্য অপেক্ষা করছে। ওই বেশি ভাব নিবি না, বুঝলি? আমি জানি তুই নাবিলার সাথে দেখা করবি না, কারণ কালকে তোকে মারার পর তোর ফোন দেখেছি যে একটা রিংটোন বাজিয়ে আমার সামনে নাটক করছিস। যতই চেষ্টা করো না কেন, আমাকে ছ্যাঁকা তুমি দিতে পারবে না। সেটা দেখা যাবে। সরো, ভার্সিটিতে যাব। না, যাবে না। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। ঠিক আছে, তুমি থাকো, আমরা গিয়ে তোমার বাড়ি থেকে ঘুরে আসি। আমাদের বাড়িতে মানে আজকে যাবে নাকি? তোমার যেতে হবে না, ভার্সিটিতে যাও। এই যা, এখন কি করি? সুলতানা চলে গেলে তো প্রতিশোধ নিতে পারবো না। বাড়ি যাবে আগে বলবা তো, তাহলে কি আমি ভার্সিটিতে যেতাম? না না, তোমাকে যেতে হবে না। ওই যে নাবিলা আছে না, ওর কাছে যাও। আমার বাড়ি আমি যাব, তোমার কোনো সমস্যা থাকলে তুমি যেও না। আমি আমার মতো করে ব্যাগ গুছিয়ে নিলাম। নিচে বসে আম্মুদের সাথে বসে গল্প করছি। দেখি সুলতানা রেডি হয়ে আসছে। একটা নীল শাড়ি পরেছে, মনে হচ্ছে যেন এক নীল পরি। এর আগে সুলতানাকে শাড়ি পরা অবস্থায় কখনো দেখিনি বললে ভুল হবে। বিয়ের সময় দেখেছি, তবে ভালোভাবে না। আসলেই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। তারপর সকলে মিলে বাসে উঠে পড়লাম। বাসের মধ্যে বসে ভাবছি বাড়িতে গেলে ওর সাথে ভালো মতো প্রতিশোধ নেওয়া যাবে। বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে গেছে, তাই আর বাসা থেকে বের হইনি। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে চলে গেলাম সোহাগের কাছে। সুলতানাকে ছ্যাঁকা দেওয়া যায় কিভাবে সেটা প্ল্যান করব। কিরে সোহাগ, কেমন আছিস? এই তো ভালো। শুনলাম বিয়ে করছস, তা ভাবি দেখতে কেমন রে? পুরাই অস্থির, পরীর মতন। কিন্তু কিন্তু কি? পরীর মতো হলেও আস্ত একটা বজ্জাত। মানে বুঝলাম না। তারপর সোহাগরে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। আমার কথাগুলো শুনে সোহাগ হাসছে, মনে হচ্ছে আমি যেন কোনো জোকস বলছি। কিরে, হাসিস কেন? ভাই, এতদিনে একটা মেয়েকে পাইছস, সে একমাত্র পারে তোর মতো বাদরকে ঠিক করতে। ফালতু কথা বাদ দিয়ে বল, এখন আমি ওকে কিভাবে ছ্যাঁকা দিব? একটা উপায় আছে, তবে এর জন্য একটা মেয়ে দরকার হবে। মেয়ের দরকার হবে কেন? মেয়ে মানুষেরা এটা হবে না। ঠিক আছে, তোর জেব আছে, ওকে নিয়ে আয়। শালা, ওর দিকে নজর দিবি না। তোর বাড়ির পাশে ঈশিতা আছে না, ওকে দিয়ে করাবি। আচ্ছা ঠিক আছে, প্ল্যানটা তো বল। কাজ হবে তো? এর আগে এরকম করে কিন্তু ধরা খাইছি। আরে হবে মানে 100% হবে। যদি না হয় রে, তাহলে তোর যে কি করব আমি নিজেও জানি না। আচ্ছা আসি, দেখি ঈশিতা কোথায়। ওখান থেকে এসে ঈশিতাকে খুঁজতে লাগলাম। দেখি ওর বাসার সামনে বসে আছে। কি রে ঈশিতা, কেমন আছিস? ভালো, তুই? ভালো। আচ্ছা, একটা কাজ করে দিতে পারবি? কি? এদিকে আয় বলছি। কি? আমি এটা কখনোই করতে পারবো না। কেন? তুই না আমার বন্ধু? তাই বলে এটা করতে পারবো না। প্লিজ দোস্ত, মানা করিস না, এটা করে দে, তাহলে তোকে আশিকের সাথে রিলেশন করিয়ে দেব। সত্যি দিবি তো? দিব। এখন বল করবি কিনা? কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি আছি তো। যদি ধরা পড়ে যাই? বললাম তো আমি আছি। এখন যা, আর কালকে সময় মতো চলে আসিস। সেখান থেকে বাসায় আসছি আর ভাবছি এবার কিভাবে বাঁচবা সুলতানা। ডাবল ছ্যাঁকাটা তোমাকে খাওয়াবই আমি। খুশিতে তো লুঙ্গি ড্যান্স দিতে মন চাচ্ছে। বাসায় এসে দেখি সুলতানা মুখ ফুলিয়ে বসে আছে। ওই তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? নতুন বউকে নিয়ে গ্রামে আসলি, একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবি, তা না করে সকালে বেরিয়ে পড়ছস। যাচ্ছি। তারপর সুলতানাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখালাম। সারাদিন ঘোরাঘুরি করে রাত্রে শুয়ে আছি।
আর ভাবছি কালকে কি হবে, ভাবতে যেন নাচতে মন চাচ্ছে। এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, কিন্তু এখনো ঈশিতা আসছে না কেন বুঝতে পারছি না। দুজনে মিলে নাস্তা করতেছি, এমন সময় ঈশিতার আগমন। যাক, এসেছে তাহলে। আন্টি কেমন আছেন? আরে ঈশিতা, কেমন আছো? বসো, নাস্তা করো। হুম। ঈশিতা নাস্তা করার জন্য আমার পাশে বসলো। আমি, সুলতানা আর ঈশিতা নাস্তা করছি। আম্মু রান্নাঘরে। পারভেজ চলো না বাইরে ঘুরতে যাই। হঠাৎ কাঁধে হাত দেওয়াতে কিছুটা বিব্রত বোধ করলাম। বুঝতে পারলাম এটা হয়তো ওর অভিনয়। সুলতানা দেখেও কিছু বলল না, যেন খুবই স্বাভাবিক বিষয় এটা। তারপর নাস্তা করে বাইরে হাঁটতে বের হলাম। আমি মাঝখানে, আর দুপাশে সুলতানা ও ঈশিতা হাঁটছে। ভাবি, আপনাকে একটা কথা বলি। হুম। জানি না কি ভাববেন, হয়তো আপনার কাছে খারাপও লাগতে পারে। কি কথা? আসলে আমি আর পারভেজ সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে যেতাম, ঘুরতাম। তখন বুঝতাম না ভালোবাসার মানে কি। যখন কলেজে উঠে বুঝতে শিখলাম, তখন আমাদের সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু কলেজ থেকে পাশ করার পর ওকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়, যার জন্য ওর সাথে আর তেমন যোগাযোগ করতে পারিনি। তবুও ওকে ভালোবাসতাম, আর এখনও বাসি। পারভেজ আমাকে ভালোবাসে, কিন্তু বলছে না, ওর মা বাবার সম্মানের জন্য। আপনিই পারেন আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করে দিতে। তাই বলছি, যদি পারভেজকে আমার কাছে ফিরিয়ে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তো হা হয়ে শুধু ওর কথাগুলো শুনছিলাম। বাহ, কি সুন্দর অভিনয় করে কথা বলতে পারে। ওকে তো আমার অস্কার দিতে মন চাচ্ছে। সুলতানার দিকে তাকিয়ে দেখি মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, হয়তো এখনই কেঁদে দিবে। যাক বাবা, ডাবল চাকা তো দেওয়া গেছে। সুলতানা আর কোনো কথা না বলে বাসার দিকে চলে আসলো। বাহ, কি অভিনয়টাই না করলি, কিছু বুঝতেই পারলো না। তোকে তো অস্কার দেওয়া উচিত। অস্কার দিতে হবে না, আশিককে রাজি করা। করাবো, তবে এই নাটকটা আরো 2 দিন করতে হবে। মাত্র 2 দিন, মনে থাকে যেন। আচ্ছা বাবা, থাকবে। আর বিকেলের দিকে আসিস। ও বাসায় চলে গেল। আমিও আমার মতো বাসার দিকে রওনা দিলাম, কারণ সুলতানার ছ্যাঁকা খেয়ে বেঁকা হওয়া মুখটা দেখতে হবে তো। বাসায় এসে দেখি সুলতানা বিছানার উপর বসে কান্না করছে। একদিকে যেমন খুশি লাগছে, আবার অন্যদিকে ওর কান্না করা দেখে খারাপও লাগছে। কিন্তু ওকে বুঝতে দিলাম না, কারণ প্রতিশোধটা এখনো নেওয়া হয়নি। আমি কোনো কথা না বলে বিছানার অন্য পাশে বসে পড়লাম। তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলে আমাকে আগে বলনি কেন? বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি, কারণ তুমি হয়তো বিশ্বাস করতে না আমার কথা। দেখো, যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমিও যাকে খুব ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনে সুলতানা আরো কান্না করা বাড়িয়ে দিল। আমিও আর কোনো কিছু বললাম না। বিকেলের দিকে আমি আর সুলতানা ছাদে বসে আছি। ওর মনটা এখনো খারাপ। কিছুক্ষণ বাদে ঈশিতা এসে হাজির। পারভেজ, কি করো? কিছু না, বসো। তারপর আমি আর ঈশিতা অনেকক্ষণ গল্প করলাম। সুলতানা শুধু আমাদের দিকে তাকিয়েছিল। এক পর্যায়ে উঠে চলে গেলে ঈশিতাও উঠে বাসায় চলে যায়। এভাবে কেটে যায় 2 দিন। এই 2 দিনে সুলতানাকে অনেক কাঁদিয়েছি, আর কাঁদাতে চাই না। সত্যিটা এবার ওকে বলে দেওয়া দরকার। ভাবলাম বলে দিব, এমন সময় ঈশিতা এসে উপস্থিত। পারভেজ, আমার সাথে একটু বাইরে আসো তো। আসছি। বাইরে চলে এলাম। কিরে, ডাকলি কেন? 2 দিন হয়ে গেছে, এখন চল আশিকের সাথে আমার রিলেশনটা করিয়ে দিবি। আচ্ছা তুই যা, আমি আসছি। তা বললে তো হবে না, তোকে আমার চেনা আছে, চল বলছি। আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলো। যা, তাহলে সুলতানাকে আর এখন বলা হচ্ছে না? আচ্ছা, 2 দিন পরে বললে তো আর একটু ভালো হয়, তাহলে কষ্টটা বুঝতে পারবে। সিদ্ধান্ত নিলাম 2 দিন পরেই বলবো। আমাকে আশিকের কাছে পাঠিয়ে নিজে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। কিরে আশিক, কেমন আছিস? ভালো, তুই? ভালো। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন? ভালোবাসিস কিনা সেটা বল। হ্যাঁ। কাকে? ঈশিতাকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না, কারণ এর আগে ও যখন আমাকে প্রপোজ করেছিল তখন ওকে না বলে দিয়েছিলাম। সেই জন্য ওর সামনে গিয়ে বলতে লজ্জা করে। আমি যদি ওর সাথে তোর রিলেশন করিয়ে দেই? ঈশিতাকে ডাক দিলাম।
ঈশিতা তোকে এখনো ভালোবাসে, কিন্তু বলতে ভয় পাচ্ছে যদি আবারও ফিরিয়ে দিস। ঈশিতা, সত্যি তুমি আমাকে এখনো ভালোবাসো? শোন, ভালোবাসবি চিপাই চুপাই গিয়ে অথবা লুকাই লুকাই, কারণ তোদেরকে একসাথে যদি সুলতানা দেখতে পাই তাহলে সমস্যা হয়ে যাবে, মনে থাকবে? সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, যা এখান থেকে। বাহ, এখন বিয়ে পাইয়া আমরা চিনতেছো না। আমিও কোনো কিছু না বলে চলে আসতেছি, আর ওদিকে দুজন কি কথাই না বলতেছে। আসলে নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। বাসায় এসে দেখি সুলতানা নেই। ব্যাপার কি, কোথায় গেল? সারা বাড়ি খুঁজে দেখি কোথাও নেই। আম্মু, সুলতানা কোথায়? কোথায় আবার? ঢাকা। ঢাকা মানে? ঢাকা মানে চলে গেছে। চলে গেছে কিন্তু কেন? জানি না, দেখলাম ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমি জানি তোর সাথে কোনো সমস্যা হয়েছে, যার জন্য রেগে চলে গেছে। এখন যা, গিয়ে নিয়ে আয়। চলে গেল আর তুমি তাকে আটকানোর চেষ্টা করবে না? আজব। আমি তো ভাবছি ডাবল চাকাটা ভালো মতোই কাজে লেগেছে, যে রেগে বাসা থেকে চলে গেছে। অনেক হয়েছে, এখন ওকে সত্যিটা বলা দরকার। বাসা থেকে বের হতে যাব, দেখি সুলতানা স্বয়ং দরজার সামনে দাঁড়িয়ে, আর আমার দিকে চোখটা বড় করে যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কে ফেলবে। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ করে ফিরে আসা আর আমার উপর এত রেগে যাওয়ার কারণ কি। তাহলে কি যাওয়ার সময় ঈশিতা আর আশিককে একসাথে দেখে ফেলেছে? যদি দেখে তাহলে তো আমি আজকে শেষ, কেউ বাঁচতে পারবে না। শালার কেন যে ওদের রিলেশনটা তাড়াতাড়ি করিয়ে দিলাম, এখন নিজেই নিজের মাথার চুল ছিঁড়তে মন চাচ্ছে। তুমি কোথায় গিয়েছিলে? আমি খুঁজতে বের হচ্ছিলাম। রুমে চলো। তুমি যাও, আমি আসছি। যেতে বলছি, চলো। যাচ্ছি। আমি নিশ্চিত সুলতানা ওদেরকে দেখে নিয়েছে। এবার তো আমি শেষ। মনে হয় ডাবল চাকা দিতে গিয়ে নিজেই খেয়ে গেলাম। আল্লাহ বাঁচাই দিও, আর কখনো ডাবল চাকা দিব না যদি বেঁচে থাকি তো। রুমের মধ্যে যাওয়ার সাথেই তো দরজাটা বন্ধ করে দিছে। এদিক ওদিক কি যেন খুঁজতেছে। কি খুঁজো? লাঠিটা যে কই গেল? লাঠি কেন? তোমাকে আজকে মেরে ফেলবো তাই। কেন? আমি কি করছি? কি করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। লাঠিটা পাওয়ার সাথেই মারা শুরু করে দিছে। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? তোকে তো আজকে মেরেই ফেলবো। এই মারছো কেন? ব্যথা লাগে তো। ব্যথা লাগার জন্যই তো মারতেছি। কেন? আমি কি করছি? কি করছিস জানিস না? ওই ঈশিতার না কি, ওর সাথে তুই ছোটবেলা থেকেই ভালোবাসিস তাই না? মিথ্যা কথা বলার জায়গা পাস না, একটা মিথ্যা অভিনয় করে আমাকে কষ্ট দিলি। তোকে তো আজকে ছাড়বো না। লাগছে তো। আর কে বললো আমি মিথ্যা বলছি? এখন ন্যাকা সাজা হচ্ছে। আমি যাবার সময় দেখলাম ঈশিতা একটা ছেলের সাথে জড়িয়ে ধরে বসে কথা বলছে। আমি সামনে দাঁড়াতেই সব সত্যি কথা বলে দিছে। এখন কোথায় যাবা? শালারা আর প্রেম করার জায়গা পেল না। ওই কি বললি? কই কিছু না তো। এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না। এই কান ধরছি, নাক ধরছি। না, তোকে তো শাস্তি পেতেই হবে আমাকে কাঁদানোর জন্য। এখানে কি আমার দোষ নাকি তোমার? মানে? বিয়ের আগে তোমাকে খুব করে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে ফেলে চলে গেলে। তখন আমিও খুব কষ্ট পেয়েছিলাম, আর সেই জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোমার কি মনে হয় তুমি একাই কষ্ট পেয়েছিলে? মানে? আমিও অনেক কষ্ট পেয়েছিলাম। কেন? তুমি না বলেছিলে যে তুমি অভিনয় করেছো? প্রথমে তোমার সাথে অভিনয় করেছিলাম, আমাকে ভার্সিটিতে জাতীয় ভাবি বলে অপমান করার জন্য। ভালোবাসার ফাঁদে ফেলে তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু অভিনয় করতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। কিন্তু তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা এটা দেখার জন্য দূরে চলে গেছিলাম, আর আমি যাওয়ার সাথে সাথেই তুমি নাবিলার কাছে চলে গেছো। সেই জন্য সোজা তোমাকে বিয়ে করে নিলাম। তখন যেমন আমাকে ভালোবাসোনি, আর এখনো বাসো না। কে বলছে আমি ভালোবাসি না? আমিও ভালোবাসি, কিন্তু সেটা তোমাকে বুঝতে না দিয়ে তোমাকে ডাবল চাকা দিতে চেয়েছিলাম, কারণ আপন কেউ অবহেলা করলে কেমন কষ্ট হয় সেটা বোঝানোর জন্য। কিন্তু সেটা আর হলো না। ডাবল চাকা দিতে গিয়ে উল্টা নিজেই খেয়ে গেলাম। মিথ্যা বলছো তুমি। সত্যি, আমি তোমাকে ভালোবাসি, আর ওই ঈশিতা আমার ছোটকালের বন্ধু, এর বেশি কিছু না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? অনেক। তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন বিয়ে করার পরও? ওই যে বললাম, প্রতিশোধ নেওয়ার জন্য। আর তুমিও কি কম নাকি? এখন যে মারা মারছো, সারা শরীর ব্যথা হয়ে গেছে।
খুব লেগেছে বুঝি? না না, তোমার হাত তো অনেক নরম, ব্যথা লাগতে পারে না? ওই তেরা কথা বলবি না, না হলে। আচ্ছা বলবো না, সত্যি খুব লেগেছে। কাছে আসো, আদর করে দিই। যতগুলো মারছো এখন ততগুলো পাপ্পি দিবা? তাই না? তাই। আচ্ছা কাছে আসো, দিচ্ছি। নীলিমার ঠোঁটটা ধীর গতিতে আমার ঠোঁটের কাছে এগিয়ে আসছে। এই দাঁড়াও। কি হলো? তোমার ঠোঁট ধুয়ে আসো, 1 কেজি লিপস্টিক লেগে আছে, যদি ওটা আমার পেটে যায় তাহলে আমি শেষ। দাঁড়াও, তোমাকে আজকে এই লিপস্টিকই খাওয়াবো। এই না, কাছে আসবে। কতক্ষণ ছিলাম জানি না। যে লিপস্টিক খাইয়েছো তাতে মনে হয় না আমি আর বাঁচতে পারবো। মনে হচ্ছে আরো লিপস্টিক খাওয়াতে হবে। বলেই আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই, আপনারা সবাই ঘুরে দাঁড়ান, আমাদের লজ্জা লাগে তো। ধন্যবাদ সবাইকে গল্পের শুরু থেকে আমার সাথে থাকার জন্য। গল্পটা আপনাদের কেমন লেগেছে বলবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।